সপরিবারে দেশের পথে তারেক রহমান। হিথ্রোয় বিদায় জানালেন নেতাকর্মী আর প্রবাসীরা। ঢাকায় এসে পৌঁছবেন বেলা 12টার দিকে। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি। সংবর্ধনা স্থলে উৎসবমুখর পরিবেশ। স্মরণকালের সেরা আয়োজনের প্রত্যাশা বিএনপির। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূর সহ 9টি আসনে ছাড়। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দেখছিলেন ক্রাউন সংবাদ। এবারে বিস্তারিত। দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর পর দেশে ফিরছেন তিনি। বাংলাদেশ সময় গতকাল রাত 12টা 23 লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। হিথ্রো বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বিমানে আরোহণ করেন তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা 12টার দিকে দেশের মাটিতে অবতরণ করবে তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নিয়মিত একটি ফ্লাইট। এর আগে হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানান লন্ডন বিএনপির নেতাকর্মী ও প্রবাসীরা। দেশে ফিরে প্রথমে 3 দিন বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিমানবন্দরে দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর রাজধানীর 300 ফিটে সম্বর্ধনায় যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি কথা বলবো তার সঙ্গে। মুহিব, তারেক রহমানকে বহনকারী বিমানটি কখন অবতরণ করবে এবং আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি রয়েছি এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে, যেই গেট থেকেই বের হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 17 বছর প্রবাস জীবন পরে অর্থাৎ তিনি দেশে ফিরছেন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য আনন্দের, যে কারণে কিন্তু রাতভর আমরা দেখছি শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই তারেক রহমানকে বরণ করতে ছুটে আসছে মানুষ। এবং ইতিমধ্যেই কিন্তু বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা একটু দেখাতে চাই যে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে যেমন পুলিশ বাহিনী রয়েছে, একই সঙ্গে আনসার রয়েছে সেনাবাহিনীর সদস্যরা। অর্থাৎ 8 নম্বর গেটের সামনে পুরোপুরি নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং র্যাবের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এখানে কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের যে চলাচল সেটি কিন্তু করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই গেট থেকে শুরু করে যেই সড়ক দিয়ে তারেক রহমান বিশেষ করে 300 ফিট পূর্বাঞ্চল এলাকায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং যেখানে তিনি কথা বলার জন্য বা কৃতজ্ঞতা জানাতে যেখানে যাবেন, সেই পথ পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যেই আপনি জানেন যে তারেক রহমান স্থানীয় সময় 7টার দিকে লন্ডন থেকে তিনি যাত্রা করেছেন, হিথ্রো বিমানবন্দর থেকে তিনি যাত্রা করেছেন অর্থাৎ বাংলাদেশি সময় রাত 11টার দিকে। এবং তিনি এসে কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে এসে ল্যান্ড করবেন বিশেষ করে সিলেট বিমানবন্দরে এবং সেখান থেকে অভ্যন্তরীণ একটি বিমানে তার এই ঢাকায় আসার কথা রয়েছে এবং তিনি সেখানে 1 ঘন্টা অবস্থান করবেন। তারপরে অর্থাৎ এইখানে তিনি ঠিক 11টা 45 এসে পৌঁছবেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। ইতিমধ্যে আপনি জানেন যে তার সঙ্গে সফরসঙ্গী হিসাবে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, রয়েছেন তার একমাত্র কন্যা জাইমা রহমান। এবং জাইমা রহমানও কিন্তু দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ফিরছেন। এবং একই সঙ্গে তারেক রহমানের এই ফিরে আসা অর্থাৎ 111 সরকার যখন ছিল তখন তাকে গ্রেফতারের পর নানানভাবে শারীরিক নির্যাতনের পর তাকে কিন্তু লন্ডনে পাঠানো হয় বা সেখানে তিনি ছিলেন। এবং তারপরে দীর্ঘ স্বৈর শাসন শেখ হাসিনার সরকার তাকে নানান মামলা দিয়ে নানানভাবে তার দেশে ফেরার পথ অবরুদ্ধ করে রাখে। এবং এই দেশে ফেরার পথ অবরুদ্ধ করে রাখার পরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হিসেবে 24-এর গণঅভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ তৈরি হয়েছে এবং নতুন স্বাধীনতা তৈরি হয়েছে। সেই স্বাধীনতার পরে মূলত তার এই দেশে আসার এই প্রচেষ্টা এবং সেই
তার দেশে আসার জন্য কিন্তু অপেক্ষা করছে পুরো বাংলাদেশের মানুষ। কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন যে বাংলাদেশে ফিরবেন তারেক রহমান, এবং তার এই ফেরার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ উজ্জীবিত হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এবং আগামী 26-এর নির্বাচনে যেটি তিনি সশরীরে অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাস তৈরি করবেন, নতুনভাবে তৈরি হবে বাংলাদেশের ইতিহাস, এমনটাই কিন্তু ধারণা করছে সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটে তারেক রহমানের দেশে ফেরার সার্বিক পরিস্থিতির তথ্য। মুহিব, আপনাকে ধন্যবাদ। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দর থেকে সরাসরি সম্বর্ধনা সমাবেশে যোগ দিয়ে এভার কেয়ারে যাবেন চিকিৎসাধীন মাকে দেখতে। সমাবেশে একাই বক্তব্য রাখবেন তারেক রহমান। এদিকে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিতে দলগত পদক্ষেপের পাশাপাশি সরকারি ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুভ মাহফুজের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বুধবার সকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহস্পতিবার দুপুর 11:55 ঢাকায় পৌঁছাবেন তারেক রহমান। সেখানে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। তিনি বাংলাদেশ বিমানের এক নিয়মিত ফ্লাইটে লন্ডন থেকে বাংলাদেশ সময় মধ্যরাতে হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করে আগামীকাল সকালে সিলেটে যাত্রা বিরতির পর বেলা 11:50 ঢাকায় অবতরণ করবেন ইনশাআল্লাহ। বিমানবন্দরে তাকে অনাড়ম্বর অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। বিমানবন্দর থেকে সরাসরি 300 ফিটে যাবেন তারেক রহমান, বক্তব্য রাখবেন সংবর্ধনা অনুষ্ঠানে। এরপরই মাকে দেখতে যাবেন এভার কেয়ার হাসপাতালে, সেখান থেকে যাবেন গুলশানের বাসায়। বিমানবন্দর থেকে তিনি চিকিৎসাধীন দেশনেত্রীর শয্যা পাশে অবস্থানের জন্য এভার কেয়ার হাসপাতালে যাবেন 36 জুলাই এক্সপ্রেস ওয়ে, যেটা 300 ফিট বললে সবাই চেনে। 300 ফিট সড়কে অ্যাক্সেস রোড হয়ে যাবেন। প্রতিমধ্যে তিনি অত্যন্ত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দেশবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। এ সময় তারেক রহমানের আগামী কয়েকদিনের কর্মসূচির কথাও জানান সালাউদ্দিন আহমদ। শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এটা 26 তারিখ। 27 তারিখে তিনি এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। এদিকে জনদুর্ভোগ এড়াতে ও নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বেচ্ছাকর্মী আছে এবং তারা মানে যেখানেই লোকজন আমাদের দাঁড়াবে, জেলা থেকে লোকজন আসবে, তৃণমূল থেকে আসবে, তাদেরকে সুশৃঙ্খল রাখার জন্য তারা ব্যবস্থা নেবে, তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার কথা জানান নিরাপত্তা প্রধান AKM শামসুল ইসলাম। সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চাইতে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করতে পারি। এদিকে সিলেট বিমানবন্দরে তারেক রহমানের যাত্রা বিরতিকে কেন্দ্র করে সেখানে অহেতুক ভিড় না করার অনুরোধ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী হাসনাত জোবায়ের। সরাসরি কথা বলবো তার সঙ্গে। জোবায়ের, তারেক রহমানকে বরণ করতে খিলক্ষেত এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন?
ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানেন যে দীর্ঘ 17 বছর পর আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন এবং তার দেশে ফেরা নিয়ে আসলে পুরো দেশ জুড়ে বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মাঝে একটা উৎসবের আমেজ দেখা দিয়েছে। এবং আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর খিলক্ষেত এলাকায় এবং এটি বিমানবন্দর থেকে খুব কাছে। এবং আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে তারেক রহমানকে বরণ করার জন্য আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। গতকাল রাত থেকেই তারা আসলে তারেক রহমান তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য আসলে রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবস্থান নিয়েছেন। এবং এই মুহূর্তে আমি একটু আপনাদেরকে দেখাই যে খিলক্ষেতের যে রাস্তাটি রয়েছে এটির দুই পাশে আসলে নেতাকর্মীরা আসছে বিভিন্ন জেলা থেকে। তারা হচ্ছে আজকের যে সমাবেশ সেখানে যোগদান করার জন্য এখানে এসে উপস্থিত হচ্ছেন। এবং রাস্তার ঠিক দুই পাশে সারি সারি বাস দাঁড়িয়ে আছে, যে বাসগুলোতে করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা তারেক রহমানকে আসলে অভ্যর্থনা জানানোর জন্য আসলে উপস্থিত হয়েছেন। এবং আপনাদেরকে একটু দেখাই যে আসলে বিএনপির যে নেতাকর্মীরা যারা এসেছেন বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে, তাদের মধ্যে আসলে এক ধরনের আনন্দ, এক ধরনের উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে এবং তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে বরণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য। আপনি জানেন যে আসলে তারেক রহমান লন্ডন থেকে রওনা হয়েছেন এবং বিমানের যে ট্র্যাকিং সিস্টেম রয়েছে এবং সেটির মাধ্যমে আসলে দেখা গিয়েছে যে তারেক রহমান এই মুহূর্তে আসলে রয়েছেন। তাকে বহন করা যে বিমানটি BJ 202 সেটি আসলে আফগানিস্তানের আকাশসীমায় এই মুহূর্তে রয়েছেন। এবং আমাদের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আসলে আজকে দুপুর 12টা নাগাদ তিনি ঢাকার বিমানবন্দরে অবতরণ করতে পারেন এবং সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন 300 ফিটে, সেখানে যে বিএনপির যে সমাবেশ এবং সেই সমাবেশে আসলে যোগদান করবেন। আমরা দেখাই যে আসলে আজকের যে এই সমাবেশ, সেই সমাবেশকে ঘিরে আসলে বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে আনন্দ দেখা গিয়েছে এবং তারা অধীর আগ্রহ নিয়ে রাস্তার দুই পাশে অপেক্ষা করছেন। 300 ফিটের যে জায়গাটি রয়েছেন সেখানে তারা তাদের প্রিয় নেতার জন্য অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জোবাইর, আপনাকে ধন্যবাদ। রাজধানীর 300 ফিট সড়কে তারেক রহমানের অভ্যর্থনা মঞ্চ ঘিরে বিএনপি নেতাকর্মীদের ভিড়। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে উৎসব মুখর সভাস্থল। তারেক রহমানকে নিরাপত্তা দেবে জনগণ। স্মরণকালের সেরা গণজমায়েতের প্রস্তুতি নিয়েছে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা জানাতে প্রস্তুতির অংশ হিসেবে রাজধানীর 300 ফিট সড়কে অভ্যর্থনা মঞ্চ তৈরির কাজ শেষ। এখানেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপির আগামী দিনের কাণ্ডারি। এরই মধ্যে সভাস্থলে এসে জড়ো হয়েছেন উৎফুল্ল দলীয় নেতাকর্মীরা। দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন আর স্লোগানে উৎসব মুখর হয়ে উঠেছে অভ্যর্থনা স্থল। ৬৮,০০০ গ্রামের মানুষ অপেক্ষা আছেন প্রিয় নেতাকে বরণ করার জন্য। আমরা সবাই অপেক্ষা আছি তারেক রহমানকে বরণ করার জন্য, একবার দেখার জন্য। দীর্ঘ 17 বছর আমরা যার প্রতীক্ষায় ছিলাম, আমাদের প্রিয় নেতা তারেক রহমান, আমরা প্রিয় নেতাকে বরণ করতে এই ঢাকায় এসে উপস্থিত হয়েছি। এখনই চলে আসছেন হাজার হাজার নেতাকর্মী, বিকাল হইতে আরও করবে সমাগম, দেখবেন রাতের সকালে তো জনসমুদ্রে পরিণত হবে। শেষ হতে চলেছে 17 বছরের দীর্ঘ অপেক্ষা। নেতাকর্মীদের মাঝে ফিরছেন প্রিয় নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে তাই ভক্ত সমর্থকদের বাড়তি উচ্ছ্বাস। আগামী দিনে এই বাংলাদেশের যে স্বপ্ন, এই স্বপ্নটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পূরণ করবেন। আমরা চাই আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসরণ করে আমাদের বাংলাদেশকে সুসংগঠিত করবেন। আমাদের স্বপ্ন, সেই শহীদ জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য 31 দফা কর্মসূচি দিয়েছেন দেশনায়ক তারেক রহমান। তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারা বাংলাদেশের কোটি কোটি জনতা ওনার নিরাপত্তা বেষ্টনী দিয়ে রাখছে। অভ্যর্থনার প্রস্তুতি ঘুরে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। স্মরণকালের সেরা জনসমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা বিএনপির। তারেক রহমান একজন জনপ্রিয় নেতা, তার সিকিউরিটি প্রবলেম থাকার কথা না, তারপরও দেশে অনেক সমস্যা হচ্ছে, সে কারণে আমাদের কিছু সিকিউরিটি মেজার নিতে হচ্ছে এবং সেটা আমরা নেব। সবার হাতে ফ্ল্যাগ, সবার হাতে খাওয়া, সবার হাতে ব্যাগ। আমি এমন দৃশ্য
আমার রাজনৈতিক জীবন প্রায় 50 থেকে 60 বছর, আমি এমন দৃশ্য কখনো দেখি নাই। অভ্যর্থনা জানাতে আসা নেতাকর্মীদের জন্য রাস্তা জুড়ে বসানো হয়েছে এলইডি মনিটর। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে রয়েছে 200-রও বেশি জেনারেটর। এছাড়া কর্মীদের দুর্ভোগ লাঘবে নানা ব্যবস্থা নিয়েছে বিএনপি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক বর্ণিল নাম তারেক রহমান। দীর্ঘ 17 বছর যাকে ঘিরে অপেক্ষা, প্রত্যাশা। নেতাকর্মীরা বিশ্বাস করে তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাঠে নতুন গতির সঞ্চার হবে। তারেক রহমানের বর্ণাঢ্য জীবনের কিছুটা জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। কিন্তু যত দূরেই থাকি না কেন, আমার মন পড়ে রয়েছে দেশে, আপনাদেরই মধ্যে। ফিরে এলো বাংলার সকাল, ফিরে এলো আশার গান, এই মাটিতেই লেখা হবে নতুন ইতিহাসের নাম। ভয় নয়, মাথা উঁচু করে বাংলাদেশী পরিচয়, দেশ আগে মানুষ আগে, এই শপথ আজ নতুন হয়। তারেক রহমান জন্মেছেন এক ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা। মা বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী। তবে তারেক রহমান উত্তরাধিকার সূত্রে নেতা হননি, বরং রাজনীতিতে তার প্রতিটি ধাপ ছিল অভিজ্ঞতা, সংগ্রাম ও সাংগঠনিক দক্ষতায় অর্জিত। তাদেরই কণ্ঠে আজ জাগরণের ডাক, গণতন্ত্র ফিরবে এই বাংলার হাত। তারেক রহমানের জন্ম 1965 সালের 20 নভেম্বর। শিক্ষা জীবনের শুরুতে বিএফ শাহীন স্কুল ঢাকাতে পড়াশোনা শুরু করেন। এরপর সেন্ট জোসেফ এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়াশোনা করেন। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করে 1984 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন তারেক রহমান। এরশাদ বিরোধী আন্দোলনে মায়ের সাথে রাজপথের আন্দোলনে যোগ দেন তারেক রহমান। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা ইউনিটে সাধারণ সদস্য হিসেবে বিএনপিতে যোগদান করেন তিনি। 1994 সালে তারেক রহমান সাবেক নৌবাহিনী প্রধান রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা ডাক্তার জোবাইদা রহমানকে বিয়ে করেন। জোবাইদা রহমান একজন কার্ডিওলজিস্ট। তিনি ঢাকা মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। তাদের একমাত্র মেয়ে জাইমা জারনাজ রহমান। 2001 সালে তারেক রহমানের প্রচেষ্টায় বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে। দলীয় চেয়ারপারসনের ছেলে হয়েও তিনি কোনো মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ না নিয়ে দলের তৃণমূলের ক্ষমতায়নে চেষ্টা করেন। সংগঠনে তার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে 2002 সালে তারেক রহমানকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে মনোনীত করে স্থায়ী কমিটি। 2005 সালে তিনি দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজন করেন এবং বাংলাদেশের প্রতিটি উপজেলা ইউনিটের সাথে মত বিনিময় করেন। সাধারণ মানুষের সমর্থন অর্জন করতে পারবে। 2007 সালে 1/11 পরবর্তী সেনা সমর্থিত সরকারের সময় বহু বিতর্কিত ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ মামলায় তারেক রহমানকে গ্রেফতার করা হয়। রিমান্ডের নামে চালানো হয় অমানবিক নির্যাতন। একই সময়ে গ্রেফতার করা হয় তার মা বেগম খালেদা জিয়া এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। দীর্ঘ কারাভোগ ও অমানবিক নির্যাতনে যখন তারেক রহমান প্রায় মৃত্যুর মুখোমুখি, তখন আদালতের নির্দেশে উন্নত চিকিৎসার জন্য 2008 সালে তাকে পাঠানো হয় লন্ডনে। কিন্তু সেই যাত্রা ছিল না কেবল চিকিৎসার, সেটি হয়ে ওঠে জন্মভূমি থেকে এক দীর্ঘ বিচ্ছেদের শুরু। লন্ডনে 17টি বছর কেটেছে কষ্ট, বেদনা ও অনিশ্চয়তার মধ্যে। নামমাত্র প্রবাস জীবন হলেও বাস্তবে ছিল এক নীরব নির্মম নির্বাসন। দেশের বাইরে থেকেও তারেক রহমান রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল সভা, ভিডিও কনফারেন্সে দিক নির্দেশনার মাধ্যমে নানা ষড়যন্ত্রের মধ্যেও তিনি বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন। তিনি 2009 সালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং ধীরে ধীরে বিএনপির পুনর্গঠনে যুক্ত হন। কখনোই জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র কখনোই ক্ষমতাশীল হয়ে উঠতে পারে না। 2018 সালে বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে কারাগারে বন্দী করা হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করা হয় তারেক রহমানকে। রক্ত দিয়ে লিখেছে অধিকার, যারা চেয়েছে ভোট নয় আর সম্মান। 2024 সালের 5 আগস্ট স্বৈরাচার পতনের গণ অভ্যুত্থানেও নেতৃত্বে ছিলেন তারেক রহমান। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে বলিষ্ঠ কণ্ঠস্বর তারেক রহমান। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের বাংলাদেশের জন্য, তারুণ্যের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ আমরা গড়তে পারবো ইনশাআল্লাহ। এই আগমন কেবল একটি যাত্রা নয়, এ এক নতুন প্রত্যয়ের সূচনা, বাংলাদেশকে ফিরে পাওয়ার দৃঢ় সংকল্প। ফিরে এলো বাংলার সকাল, জাগলো কোটি প্রাণ। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, 300 ফিট সম্বর্ধনা স্থলে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রেমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রেমান, তারেক রহমানকে নিয়ে কি বলছেন নেতাকর্মীরা, তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাবেন। জি, আপনি দেখতেই পাচ্ছেন সুদীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশেষে বাংলাদেশে আসছেন এবং তার এই আসার খবরে আজকে কিন্তু এই যে 300 ফিট যে জায়গাটি, যদিও 12টার সময় তিনি বাংলাদেশে তার বিমানটি ল্যান্ড করবে এবং সেখান থেকে তিনি এখানে আসতে আসতে 1টার পর হবে, কিন্তু আমরা দেখছি ভোর থেকে এখানে মানুষের সমাগম যদিও গতকাল থেকেই, কিন্তু আজকে ভোর থেকে কিন্তু মানুষ, অগণিত মানুষ পায়ে হেঁটে, কোনো যানবাহন চলাচলের ব্যবস্থা নেই, এত মানুষ এসেছে, ফলে এখানে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। এই সড়কটিতে বিপুল সংখ্যক মানুষ, যেটাকে অগণিত মানুষ বলা হয়, নেতাকর্মীরা ছাড়াও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ অনেক মানুষ বিভিন্ন জেলা থেকে এসেছেন তারেক রহমানকে কাছ থেকে এক নজর দেখার জন্য, তার বক্তব্য শোনার জন্য। এই যে 17 বছর পর তারেক রহমানের ফিরে আসা, বাংলাদেশের প্রত্যাবর্তন, এই বিষয়টি নিয়ে কিন্তু মানুষের মধ্যে অনেক কৌতূহল, অনেক তাকে ঘিরে অনেক আশা এবং অনেক প্রত্যাশা কিন্তু তৈরি হয়েছে। আমরা কিন্তু এই বিষয়গুলো গত কয়েকদিন ধরে এই গণমাধ্যমে রিপোর্ট হচ্ছে যে তারেক রহমান আসার পরে তার কাছে মানুষের যে প্রত্যাশা, বিশেষ করে 2024 সালের যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একজন নেতৃত্ব, বিএনপির মতো একটি বড় বৃহৎ রাজনৈতিক দলে তারেক রহমানের নেতৃত্ব যেটি ছিল, বিগত দিনেও ছিল, কিন্তু এই আন্দোলনের পর থেকে যেই অবস্থা, অর্থাৎ বাংলাদেশের মানুষ মনে করছিল যে তারেক রহমানের বাংলাদেশে আসাটা প্রয়োজন, সেটি কিন্তু তারেক রহমান মনে করেছে নিজেও, এবং দলের পক্ষ থেকেও কিন্তু বারবার বলা হচ্ছিল যে কোনো সময় তারেক রহমান দেশে ফিরবেন। তো অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন, এটি সত্য, এটি বাস্তব। এবং বেগম খালেদা জিয়াকে, তিনি অসুস্থ, তার মা বেগম খালেদা জিয়া, তাকে দেখতে তিনি এবারকে হাসপাতালে যাবেন, তার আগে এই 300 ফিটে আসবেন এবং বাংলাদেশের মানুষকে তিনি মূলত ধন্যবাদ জানাবেন। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো। বাংলা ভিশনের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ আমার সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জাহাঙ্গীর, এই যে তারেক রহমানকে আশাকে কেন্দ্র করে আপনি দেখছেন যে কি পরিমাণ মানুষের উচ্ছ্বাস, মানুষের আসলে এত উচ্ছ্বাসের কারণটা কি? আপনি আপনার লাইভের শুরুতেই বলছি যে দীর্ঘ 17 বছরের যে অপেক্ষা, আজকে সেই অপেক্ষার এবং প্রতীক্ষার অবসান ঘটতে চলল। কারণ আপনি জানেন যে 111-এর সরকার তার উপর, তারেক রহমানের উপর যে নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল এবং তাকে চিকিৎসার জন্য পরবর্তীতে বিদেশ যেতে হয়েছিল, তারপর থেকে তিনি কিন্তু দেশে আসতে পারেননি এবং নেতাকর্মীদের এবং জনগণের তাকে পাওয়ার, তার নেতৃত্বকে পাওয়ার, দলের জন্য তার নেতৃত্বকে সরাসরি পাওয়ার, দেশ থেকে পাওয়ার যে একটা আকাঙ্ক্ষা ছিল, তাকে কাছ থেকে পাওয়ার মানুষের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষারই আজকে মানে বাস্তবায়ন হতে চলল। আর কয়েক ঘন্টা পর তিনি বাংলাদেশে আসবেন এবং
মানুষের ভালোবাসায় শিখতে হবেন। আমরা যখন আমি যখন আসছিলাম তখন দেখছিলাম যে রাস্তায় লাখ লাখ মানুষ আপনার রাস্তায় আপনার রাত্রিবেলায় অবস্থান করেছেন এবং এই যে প্রচণ্ড কুয়াশা, শীত, শৈত্যপ্রবাহ সেটিকে উপেক্ষা করে তারা কাগজের মধ্যে আগুন জ্বালিয়ে তারা তাপ নিচ্ছেন এই শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য। তারপরেও কিন্তু তারা তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনাচে কানাচে থেকে ঢাকা শহরে তারা এসেছেন এবং তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য। সেজন্যই তারা এত কষ্ট করছেন যে তাদের যে 17 বছর তাদের নেতাকে তারা দেখছেন না। তারা টেলিভিশনে পর্দায় দেখেছেন কিন্তু সরাসরি দেখছেন না। তারা সেই সরাসরি দেখার জন্য, এক নজর দেখার জন্য তাদের এই কষ্ট। আর তাদের জনগণের নেতাকর্মীদের এই যে দরদ, এই যে ভালোবাসা, এই যে আবেগ অনুভূতি, সেই অনুভূতিকে শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান সরাসরি এয়ারপোর্ট থেকে আগে সংবর্ধনা স্থলে আসবেন, তারপরে এভার কেয়ারে তার মা বেগম খালেদা জিয়াকে উনি দেখতে যাবেন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখন মাত্র 7:30 পৌনে 8, মানে এই সকালেও এত মানুষের উপস্থিতি, সেটা বেলা বাড়ার সাথে সাথে এটার মানে বিস্তৃতি কোথায় গিয়ে ঠেকে আসলেই এখনই বলা যাচ্ছে না। আমরা যখন আসছিলাম কুড়িল বিশ্ব রোডের ওই পাশ থেকে আমরা লুকিয়ে আমরা দেখেছি এদিক দিয়ে আপনার পূর্বাচলের যে শেষ মাথা ওই পর্যন্ত লোকজন ছাড়িয়ে গেছে এবং এখনও মাত্র সকাল। তারপরে আরও রাজধানী ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষজন আসছে, ট্রেনে আসছে, বাসে আসছে, যে যেভাবে পারছেন এই সংবর্ধনা স্থলে আসছেন তারেক রহমানকে একবার দেখার জন্য, তাকে সরাসরি দেখার জন্য। মানুষের যে তৃষ্ণা, সেই তৃষ্ণা মিটবে আর কিছুক্ষণ পরে। আমরাও সেই মহেন্দ্র ক্ষণের জন্য অপেক্ষা করছি। গণমাধ্যম কর্মীরা, সব গণমাধ্যম কর্মীরাই এখানে উপস্থিত রয়েছেন। তো এই ছিল আর কি আপনার সবশেষ যে তথ্যগুলি আপনাকে জানালাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যে দুটি বিষয়, একটি হচ্ছে যে প্রতিকূল আবহাওয়া, অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা পড়ছে এবং এর মধ্যে কিন্তু রাতভর অনেকে কিন্তু এখানে ছিলেন। 300 ফিটে এই খোলা আকাশের নিচে রাতভর ছিলেন। এখানে নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি ছিল, তারপরে তারা কিন্তু ছিলেন। একটি আশা, সেটি হচ্ছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনবেন। সেই তারেক রহমানের, যেই তারেক রহমান দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে আসছেন, সেই তারেক রহমান, যেই তারেক রহমান 1/11-এর সময় চরম নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন, সেই তারেক রহমান, যেই তারেক রহমান এতদিন ভার্চুয়ালি এই দেশের মানুষকে, বিশেষ করে বিএনপির কর্মী, সমর্থক, নেতা যারা রয়েছে তাদেরকে সংগঠিত করে রেখেছে। 1/11 পরবর্তী এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে যে বিষয়টি যে বিএনপিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হয়েছে। এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে কিন্তু বিএনপি ঐক্যবদ্ধ আছে এবং টিকে আছে, যেটি নেতারা বলছেন। তো ফলে সেই নেতা কর্মী, সমর্থক এবং দেশবাসীকে সম্মান জানিয়েই অসুস্থ মাকে দেখার আগে তারেক রহমান কিন্তু 300 ফিটে আসছেন সাধারণ মানুষকে ধন্যবাদ জানাতে, এবং ধন্যবাদ জানিয়ে তিনি যাবেন তার মা অসুস্থ বেগম খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালে যিনি ভর্তি আছেন তাকে দেখার জন্য। তো এই হচ্ছে তারেক রহমানের এই সম্বর্ধনা স্থল থেকে সবশেষ অবস্থা। রেমান, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 17 বছরের নির্বাসন জীবন শেষে মা বাবার সাথে দেশে ফিরছেন তারেক রহমান ও ডক্টর জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও। বাবা মায়ের সাথেই দেশে ফিরছেন তিনি। তাদের আগমন ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। তবে এতদিন রাজনীতির বাইরে থাকলেও এবার জাইমাকে ঘিরে তৈরি হয়েছে নেতাকর্মীদের ব্যাপক আগ্রহ। বিস্তারিত সুজন মাহমুদের রিপোর্টে। দীর্ঘ 17 বছর পর লাল সবুজের এই ভূমিতে এ যেন রাজস্বিক এক প্রত্যাবর্তন। বাবা তারেক রহমান আর মা ডাক্তার জুবাইদা রহমানের সাথে অবসান হলো তারও নির্বাস জীবনের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা তিনি, ব্যারিস্টার জাইমা রহমান, যার দুটি এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশব্যাপী। দাদা ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, আর দাদিও 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে দাদির ইতিহাস গড়ার, অর্থাৎ 1991-এর মেয়াদকালের শেষ সময় 1995 সালের 26 অক্টোবরে জিয়া পরিবারের নতুন অতিথি হয়ে আগমন ঘটে জাইমা রহমানের। জন্মের পর থেকেই বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর কাছে গুরুত্বপূর্ণ চরিত্রে পরিণত হন তিনি।
তারপর থেকেই বিএনপির গুরুত্বপূর্ণ আয়োজন, এমনকি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এবং দলীয় সভা সমাবেশ ও আয়োজনগুলোতে বেগম খালেদা জিয়ার সাথে উপস্থিত হতেন জাইমা রহমানও। তার উপস্থিতি যেন আরও রাঙিয়ে দিত সেই আয়োজনগুলোকে। 2006 সালের পর পট পরিবর্তনে হঠাৎই ঘটে ছন্দপতন। 1-11-এর সরকার গঠন হলে জিয়া পরিবারের উপর নেমে আসে অমানসিক নির্যাতন। জেলে যেতে হয় দাদি বেগম খালেদা জিয়া সহ বাবা তারেক রহমান ও চাচা আরাফাত রহমান কোকোকেও। যেন চরম বাস্তবতার মুখোমুখি জিয়া পরিবার, যা শিশু জাইমাকেও নাড়িয়ে দেয়। অবশেষে 2008 সালের সেপ্টেম্বরে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার্থে সপরিবারে পাড়ি জমায় লন্ডনের উদ্দেশ্যে। সেই শুরু নির্বাস জীবনের। জন্মের মাত্র 13 বছরের মাথায় দেশ ছাড়তে হয় তাকেও। এরপর 30 বছর জীবনের বেশিরভাগ সময়েই তিনি কাটিয়েছেন দেশের বাইরে, কিন্তু মনটা পড়েই ছিল দেশের মাটিতে। সম্প্রতি ফেসবুকে শৈশবের তেমনই একটি ছবি পোস্ট করে দীর্ঘদিন পর নিজের অনুভূতি প্রকাশ করেন জাইমা রহমান, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। পোস্টে দাদির মমতাময়ী ভূমিকা, পরিবারকেন্দ্রিক স্মৃতি ও দেশকে ঘিরে প্রবল টান তুলে ধরেন তিনি। আর দীর্ঘ 17 বছর পর দেশে ফেরার আগে এই স্ট্যাটাসটিকে শুধু ব্যক্তিগত অনুভূতির প্রকাশই নয়, বরং রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখছেন অনেকেই। 1995 সালের 26শে অক্টোবর ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে জন্ম জাইমা রহমানের। তার শৈশব কেটেছে ঢাকার সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসায়, যেখানে দীর্ঘদিন বসবাস করেছেন বেগম খালেদা জিয়া সহ পরিবারের সবাই। বারিধারার ইন্টারন্যাশনাল স্কুল অব ঢাকা অর্থাৎ IST ইংরেজি মাধ্যমে তার শিক্ষা জীবনের শুরু হয়। তবে 2008 সালের পর নির্বাস জীবনে থেকে যুক্তরাজ্যেই নেন উচ্চশিক্ষা। লন্ডনে অবস্থানকালে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে বারেট ল সম্পূর্ণ করেন তিনি। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও এতদিন ছিলেন রাজনীতির বাইরে। তবে সম্প্রতি তার উপস্থিতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ এবং প্রবাসী বিএনপি নেতাদের সঙ্গে অনলাইন বৈঠকে অনেকেই তার রাজনৈতিক প্রস্তুতির প্রাথমিক ইঙ্গিত হিসেবেই দেখছেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। তারেক রহমানের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিএনপির সাথে এ বিষয়ে সরকার সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার বিষয়েও সরকারের অবস্থান পরিষ্কার করে জানান প্রেস সচিব। রুকনুজ্জামানের রিপোর্ট। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে 2024-25 অর্থ বছরের সংশোধিত বাজেট অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। সংশোধিত বাজেটেও ঘাটতি থাকবে প্রায় 2 লাখ কোটি টাকা, যার 1,36,000 কোটি টাকা দেশের ব্যাংক ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে। মূল্যস্ফীতি 14 পর্যন্ত বাড়লেও অর্থ বছরের শেষে 7-এ নেমে আসবে বলে আশা করছে সরকার। রিভাইজ বাজেটের বিষয়ে আজকে ক্যাবিনেটে অবহিতকরণ করা হয়েছে। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার। তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি, সেটার বিষয়ে আমাদের সাথে তার যে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন, যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। এছাড়া হাদি হত্যাকাণ্ড, সংবাদ মাধ্যমে হামলা, দীপু দাসের নৃশংস হত্যাকাণ্ড, উপদেষ্টা পরিষদের পরিবর্তন, ভারতের সাথে সম্পর্ক নিয়েও কথা বলেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নিয়ে 5 মার্কিন সিনেটরের চিঠির বিষয়টি নিশ্চিত না করলেও দলটির নির্বাচনে অংশ নেয়ার কোনো সুযোগ নেই বলে আবারও নিশ্চিত করেন প্রেস সচিব শফিকুল আলম। আমরা এই চিঠিটা আমি অন্তত দেখি নেই, আমি এই বিষয়ে জানি না, অ্যাওয়ার না। বাট আওয়ামী লীগের বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট যে আওয়ামী লীগের যেহেতু আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড আছে এবং আওয়ামী লীগের ইলেকশন কমিশন আওয়ামী লীগের পার্টি হিসেবে রেজিস্ট্রেশন স্ক্র্যাপ করেছে, বাদ দিয়েছে, তো সেই জন্য আওয়ামী লীগ এই ইলেকশনে পার্টিসিপেট করতে পারবে না। পুরো সরকার দীপুচন্দ্র দাসের ফ্যামিলির সাথে আছে, তার জন্য যা যা করার দরকার তাদের প্রয়োজন অনুযায়ী করা হবে।
ওসমান হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে। প্রথম আলোর ঘটনায় সোফার 31 জনকে অ্যারেস্ট করা হচ্ছে এবং প্রত্যেককেই ভিডিও দেখে ভিজুয়ালস দেখে অ্যারেস্ট করা হচ্ছে এবং আরও যাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো সবাইকে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে 1 মিনিটও যেন ইন্টারনেট বন্ধ না হয়, বিটিআরসির জবাবদিহিতার এই বিষয়গুলো মাথায় রেখে কমিউনিকেশন আইনের সংশোধিত অধ্যাদেশের অনুমোদনও দেওয়া হয়েছে বলেও জানান প্রেস সচিব রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শরিকদের আরও 9টি আসন ছাড়ল বিএনপি। নিজ দল এলডিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে কুমিল্লা 6 আসনে ধানের শীষের টিকিট পেয়েছে রেদওয়ান আহমেদ। এনডিএম থেকে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঢাকা 13 আসন থেকে লড়বেন ববি হাজ্জাজ। বিস্তারিত শুভ মাহফুজের রিপোর্টে। বিগত সরকার বিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিল শরিক দলগুলো। সরকার পতনের পর নির্বাচনের ঘোষণা এলে সমঝোতার মাধ্যমে আসন ছাড়ছে বিএনপি। গত 2 দিনে 5 আসন ছাড়ার পর বুধবার আরও 9 আসন ছাড়ে বিএনপি। এর মধ্যে বগুড়া 2-এ মাহমুদুর রহমান মান্না, পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, নড়াইল 2-এ ফরিদুজ্জামান ফরিদ, যশোর 5-এ মুফতি রশিদ বিন ওয়াক্কাস, পটুয়াখালী 3-এ নুরুল হক নূর, ঝিনাইদহ 4-এ রাশেদ খান, ঢাকা 12-তে সাইফুল হক, ব্রাহ্মণবাড়িয়া 6-এ জোনায়েদ সাকি ও কিশোরগঞ্জ 4 আসনে মনোনয়ন পেয়েছেন এহসানুল হুদা। বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব জানান, এসব আসনে প্রার্থী দেবে না বিএনপি। আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছিলেন তাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পরে আমরা যে সিদ্ধান্তগুলোতে একমত হতে পেরেছি সেই আসনগুলো সম্পর্কে আমি আপনাদের জানাই। রেদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন। তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। তারা তাদের প্রতিক্রিয়া কেউ করবেন, আর যারা যোগ দিয়েছেন তারা বিএনপির প্রতীকে ধানের শীষে করবেন। তারা তাদের প্রতীক নিয়ে নির্বাচন করে সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে আমাদের কোনো প্রার্থী থাকবে না। এদিকে নিজ দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষের টিকিট পেয়েছেন এলডিপি মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ও এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। এর মধ্যে কুমিল্লা 7 আসনে রেদওয়ান আর ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন ববি হাজ্জাজ। যেহেতু কর্নেল অলি আহমেদ দলের সভাপতি, তিনি একটু ভিন্ন মত পোষণ করেছেন, তো আমি ব্যক্তিগতভাবে এই বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সাথেই ছিলাম, তো আমি বিএনপিতে যোগদান করে বিএনপির প্রতিনিধি হিসাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন পর্যন্ত যুগপৎ শরিকদের জন্য 14টি আসন ছাড়ল বিএনপি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ভোটের আয়োজন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ পোষণ করেছে জামায়াতে ইসলাম ও এনসিপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি ও আচরণ বিধির বিষয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দল দুটির নেতাকর্মীরা। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে নিজেদের উদ্বেগের কথা জানান। বলেন, নির্বাচন কমিশনের কোনো ভুলের কারণে যেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ পিছিয়ে না যায়। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট যেটা আছে এটার পরবর্তীতে যাতে ডেট না পিছায়, যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়। কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে এবং ভারত বাংলাদেশে ডিস্টেবিলাইজ করে ইলেকশনটাকে পিছানোর চেষ্টা করতেছে। তা একজন প্রার্থী অলরেডি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমাদের যারা প্রার্থী রয়েছেন আমরাও তাদেরকে বলেছি যে আপনারা নির্বাচন কমিশনের যে বিধিমালাগুলো রয়েছে সেগুলো মেনে চলবেন, এবং সাথে সাথে নির্বাচন কমিশনকেও বলেছি যে সকল দলের প্রার্থীদের ক্ষেত্রে যাতে নিরাপত্তা নিশ্চিত করা হয়। বিকালে জামায়াতের প্রতিনিধি দলও সিএসির সাথে দেখা করে ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। পাশাপাশি বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তারা তা জানতে চান নির্বাচন কমিশনের কাছে। ম্যানুয়ালি যে সমস্ত ব্যানারগুলো লাগানো হয়েছে, বিভিন্ন বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি, এর সাথে আবার ভার্চুয়াল অনেকগুলো আছে, আমরা দেখলাম ডিজিটাল যেটাকে বলা হয়।
তো এগুলো ওনাদের পক্ষ থেকে যাতে অপসারণ হয় এবং একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য এই সমস্ত বিষয় আমরা ওনাদের দৃষ্টি আকর্ষণ করেছি। নির্বাচনী ক্যাম্পও কোনো কোনো জায়গায় আমরা বলেছি হয়েছে, তো ওনারা এগুলো নোট নিয়েছেন এবং এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ওনারা গ্রহণ করবেন তারা বলেছেন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কিনা তা দেখার দায়িত্ব সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার। সংবর্ধনা হবে, রিটার্নিং কর্মকর্তার কাছে অনুমতি নিয়েছেন, রিটার্নিং কর্মকর্তা অনুমতি দিয়েছে, আমরা জানি স্যার। তারপরে স্যার ওখানে কোনো আচরণবিধি লঙ্ঘন হবে কিনা সেইগুলো আপনারা দেখভাল করবেন কিনা সেটা রিটার্নিং অফিসার দেখবেন। আমরা ওয়াকেবল না এটা কেউ বলতেই পারেন, আবার বলতে পারেন যে আপনাদের দিক থেকে তৎপরতা আর একটু ভালো হওয়া উচিত, সেটাও বলতে পারেন। এখন কে কোন ভাষায় ব্যবহার করেছেন এটা নিয়ে তর্কে না যেয়ে বরং আমরা সবাই আচরণবিধি মেনে চলবো, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে বলেও জানান ইসি সচিব। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। রাজধানীর মগবাজারে ককটেল বিস্ফোরণে প্রাণ হারিয়েছে সিয়াম নামের একজন যুবক। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্যই একটি গোষ্ঠী নাশকতা করছে বলে জানিয়েছে পুলিশ। আরিফিন শাওনের রিপোর্ট। এই ঢাকায় আইছি, আমার ছেলেরে কুয়াই ফেলাইছি রে ভাই। ও ভাই, সিয়ামের বাবা মা, সন্তানের হারানোর আহাজারি দুজনের, 2 সন্তান সহ 4 জনের ছোট পরিবার। ঢাকা একটি দোকানের কর্মচারী ছিলেন সিয়াম। সন্ধ্যায় মগবাজার জাতীয় চার্চ পরিষদের সামনে দোকানে চা খেতে আসেন তিনি। আচমকা একটি ককটেল এসে পড়ে তার উপর। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন সাধারণ মানুষ। এ ঘটনায় আতঙ্কিত তারা। আমার ছেলে, বড় ছেলে, ওই মোটর মেশিনে ওই মোটর প্রাইভেট গাড়ি পাসপোর্ট বিক্রি সেই মার্কেটে চাকরি করে। কয়টা খামু চার দোকান, কয়টা খামু পান দোকান, রাস্তা হাইটা যামু, আমগো কোনো ভরসা আছে? বিকট শব্দ হইছে, শব্দ হওয়ার পরে শুনলাম যে ওইখানে একটা ছেলে নাকি ওই বিল্ডিং এ সে চাকরি করে, জাহিদ কার। হ্যাঁ, এই ঠিকানা দিচ্ছেন আপনারা? হ্যাঁ, ওই মারা গেছে, মগজ বাইরে গেছে বলে। যদি ক্যান্টনমেন্ট এরিয়াতে ফ্লাইওভারে যদি ব্লক করা থাকে তাহলে এই ফ্লাইওভারে কেন ব্লক করা না? পুলিশ কর্মকর্তারা জানায়, ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে প্রাণ হারান সিয়াম। মাথায় পড়ার কারণে মাথায় বাস্ট হয়েছে। এই মাথায় বাস্ট হওয়ার কারণে ইম্প্যাক্টটা বেশি হয়েছে এবং মাথায় বড় ধরনের আঘাত, যেটা প্রায় 2 ভাগের মতো অবস্থা হয়ে গেছে। জনমনে আতঙ্ক তৈরি করার জন্য এই কাজটা করা হয়েছে। তারপর আমরা ফুল ইনভেস্টিগেশন না হলে তো আসলে কিছু বলতে পারবো না। ঘটনার পর সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় নিহত সিয়ামের মরদেহ। আরিফিন শাওন, বাংলাভিশন, ঢাকা। খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন আজ। দিনটি ঘিরে রাজধানীর গির্জাগুলোতে সাজ সাজ রব। বড় বড় হোটেলগুলো সেজে উঠেছে আলোকসজ্জায়। বড়দিন উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপনে সারা দেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তার তৎপরতা। চার্চ, গির্জা ও উপাসনালয়গুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। বড়দিন উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয়েছে রাজধানীর চার্চগুলো। প্রস্তুত করা হয়েছে গোয়ালঘর। শেষ হয়েছে অন্যান্য প্রস্তুতিও। বড়দিন উপলক্ষে এবারও রাজধানীর 5 তারকা হোটেলগুলোতে রয়েছে নানান আয়োজন। প্রেম আর ভ্রাতৃত্ব। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন ঈশ্বরের সঙ্গে তাদের পুনর্মিলন ঘটাবেন যিশু। তারা সারা বছর অপেক্ষায় থাকেন ঈশ্বর পুত্রের আগমনী এই দিনটির জন্য। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এই দিনে ফিলিস্তিনের বেথলেহেমে জন্মগ্রহণ করেন খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। বিশ্বব্যাপী খ্রিস্ট ধর্মাবলম্বীরা আনন্দ, উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে উদযাপন করছে দিনটিকে। টানা 2 বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে যিশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেমে উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপিত হচ্ছে। ন্যাটিভিটি গির্জার ভিড় জমিয়েছে হাজার হাজার মানুষ। গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। বড়দিন উপলক্ষে সেজেছে গোটা ইউরোপ। ভ্যাটিকান সিটি ও ইটালির রোম নগরী এবং লন্ডন, আয়ারল্যান্ড সহ ইউরোপের প্রায় সকল শহরেই ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে বিশাল ক্রিসমাস ট্রি স্থাপন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরাও ভিড় জমিয়েছে সেখানে। আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে বিসিবির নতুন টুর্নামেন্ট। বিসিএল এর মতো করে হবে অনূর্ধ্ব 23 রাইজিং স্টার ক্রিকেট টুর্নামেন্টটি। এছাড়াও 100 উইকেট তৈরির পরিকল্পনাও করছে বোর্ড। বিসিবিতে 7 ঘন্টার ম্যারাথন বৈঠক শেষে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব সিদ্ধান্তের কথা।
মোবিলাইজ করা। এই বছর অলরেডি এই সিজনে 25-26 সিজনে আমাদের 11টি জেলায় হয়েছে। তো আমাদের বোর্ডের টার্গেট ইনশাল্লাহ আমরা হয়তো বা 40টি জেলায় অন্তত লিগ আয়োজন সম্পন্ন করার জন্য। রাইজিং স্টার আন্ডার-23 ক্রিকেট টুর্নামেন্ট হবে, এটা হচ্ছে আপনার বিসিএল এর মতনই হবে। আন্ডার-19 পরে কোনো এইজ স্পেসিফিক কোনো টুর্নামেন্ট ছিল না, বাট এবার হচ্ছে ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে হবে। এটা ইনিশিয়ালি প্ল্যান করা হয়েছে চট্টগ্রামে 2টো স্টেডিয়ামে হবে ম্যাচগুলো ডাবল লিগ সিস্টেমে, আর ফাইনাল ঢাকায় হবে। হচ্ছে 100 উইকেটস ইন 2026। 2026 সালেই আমরা বোর্ড থেকে চাই আরও 100টি নতুন উইকেট তৈরি করতে, যাতে নাম্বার অফ ম্যাচেস বাড়তে পারে। যে অনেকগুলো মাঠ কিন্তু খুবই বেহাল অবস্থায় পড়ে আছে, ফতুল্লা ইনসাইড এবং আউটার যদি বলেন, সাথে পূর্বাঞ্চলে যে মাঠটা আছে সেটা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের মাঠটা ক্রিকেট বোর্ডের, কিন্তু মাঠটা কিন্তু কোনো ধরনের ডেভেলপ হয় নাই। তো এই সব মাঠগুলোকে মোটামুটি একটা আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছি, বাট খুব শর্টলি আমরা চাচ্ছি যে এই বছরের এই সিজনের মধ্যে আমরা চেষ্টা করছি যে মোর দেন 100 উইকেটস বানানোর জন্য। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। সপরিবারে দেশের পথে তারেক রহমান, হিথ্রোয় বিদায় জানালেন নেতাকর্মী প্রবাসীরা, ঢাকায় পৌঁছবেন বেলা 12টার দিকে। তারেক রহমানকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি, সম্বর্ধনা স্থলে উৎসব মুখর পরিবেশ, স্মরণকালের সেরা আয়োজনের প্রত্যাশা বিএনপির। তারেক রহমানের নিরাপত্তা নিয়ে বিএনপির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে সরকার, জানালেন প্রেস সচিব। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই। এলডিপি ছেড়ে বিএনপিতে রেদওয়ান, মান্না, সাইফুল, সাকি ও নূর সহ 9টি আসনে ছাড়। এসব আসনে দলের কেউ প্রার্থী হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মির্জা ফখরুলের। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।